অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্মানিত সভাপতি শেখ নাদির হোসেন লিপু। এখন আমি অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি ক্রমে জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। উপস্থিত সুধী, বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সমবায় দিবস পালিত হচ্ছে। শুধু মন্ডলী, এবারে 49তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয় স্বাধীন বাংলাদেশ। স্বপ্নের স্বাধীন দেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্নির্মাণের কৌশল হিসেবে বঙ্গবন্ধু গ্রাম ভিত্তিক সমবায় কাঠামোর মাধ্যমে পল্লী সম্পদের সর্বোত্তম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন। আমি চরম আঘাত করতে চাই, এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে বেড়া সমাজ ব্যবস্থা। গ্রামে গ্রামে বহুমুখী অপারেটিভ করা হবে। 75-এর 15 আগস্ট জাতির পিতার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তার মহতী পরিকল্পনারও মৃত্যু ঘটে। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে বঙ্গবন্ধুর দর্শন লালন করে সমবায় ভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করে আসছেন। অনেক জমি যেমন আবাদ হয় এবং জমি অনাবাদীও থাকে, কিন্তু আমি মনে করি যদি সমবায় ব্যবস্থাটাকে আমরা খুব যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের চাষ উপযোগী কোনো ভূমি অনাবাদী থাকবে না। যারা পল্লী অঞ্চলে বাস করে আমরা চাই তাদের জন্য একটা নাগরিক সুবিধা দিতে, অর্থাৎ শহর অঞ্চলের মানুষ যে ধরনের সুবিধা পাবে পল্লী অঞ্চলের মানুষও ঠিক সেইভাবে সুবিধা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সমবায় অধিদপ্তরের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে অসংখ্য সমবায় সমিতি এবং সেই সমবায় সমিতিগুলো পল্লীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে প্রভূত অবদান রেখে আসছে। সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে জাতির জনকের দর্শন সমবায় ব্যবস্থাপনা সঠিকভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলে গ্রামে দারিদ্রতা দ্রুত আমরা কমাইতে পারবো এবং মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে। জাতির পিতার সমবায় ভিত্তিক গ্রাম উন্নয়ন দর্শনের আলোকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ইতোমধ্যে কুমিল্লা ও বগুড়ায় কার্যক্রম শুরু করেছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত আমার গ্রাম আমার শহর প্রতিশ্রুতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জমির আইল তুলে দিয়ে সমবায় ভিত্তিতে যৌথ চাষের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা বাস্তবায়নে এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির অনুমোদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার পাইলট প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়েছে। বঙ্গবন্ধু সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামের বৈশিষ্ট্য সমুন্নত রেখে গ্রামীণ সম্পদের সুষ্ঠু ও সুষম ব্যবহার নিশ্চিত হবে। আধুনিক ও যান্ত্রিক চাষাবাদ ব্যবস্থা ও যৌথ চাষের অনুশীলন হবে। গ্রামে কোনো অনাবাদী জমি থাকবে না। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি পাবে। গ্রামের উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রামে নির্মিত হবে বিভিন্ন সুবিধা সম্বলিত কমিউনিটি ভবন। সরকারের 17টি দপ্তরের সেবা গ্রাম পর্যায়ে প্রাপ্তি নিশ্চিত হবে। গ্রাম হবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, উৎপাদনমুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর একটি আধুনিক গ্রাম। উন্নত বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় অধিদপ্তর
জাতির পিতার উন্নয়ন আদর্শ অনুসরণ করে গ্রহণ করছে বিভিন্ন কর্মসূচি, যার বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ হবে দেশ আর প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। মুজিবরের থেকে মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে উঠি। ধন্যবাদ সবাইকে। শ্রোতৃবৃন্দ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। এবারে স্বাগত বক্তব্য রাখবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ রেজাউল আহসান। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম জাতীয় সমবায় দিবসের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি, সম্মানিত বিশেষ অতিথি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, গণভবন প্রান্তে উপস্থিত সম্মানিত প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব ও সচিববৃন্দ, মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী ও সমিতির প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত সমবায়ী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ৪৯তম জাতীয় সমবায় দিবসের অধ্যকার এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতি আমাদের সম্মানিত ও উজ্জীবিত করেছে এবং এই অনুষ্ঠানকে করেছে মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। জাতীয় সমবায় দিবসের এই শুভক্ষণে আমি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর সেনানীদের যারা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করেছিল। আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে এবং শহীদ জাতীয় ৪ নেতাকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী, প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এই ধারাবাহিকতা আজ ৭ নভেম্বর ২০২০ শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সরকার প্রতি বছর 10টি শ্রেণীতে দেশের সেরা সমবায় সমিতি ও সমবায়ীকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করে থাকে। এবছর 9টি সেরা সমবায় সমিতি ও 1জন সমবায়ীকে সমবায় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 2019 সালের জাতীয় সমবায় পুরস্কারের জন্য নির্বাচিত সমবায় সমিতি ও সমবায়বৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মর্মে আমার প্রত্যাশা। বঙ্গবন্ধুর দর্শনকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন সমবায় কার্যক্রমকে বেগবান করতে প্রতিনিয়তই দিক নির্দেশনা প্রদান করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসরণ পূর্বক পল্লী উন্নয়ন সমবায় বিভাগ এবং এ বিভাগের আওতাধীন
সমবায় অধিদপ্তর, বিআরডিপি, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, মিল্ক ভিটা, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে গৃহীত আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসকারী 1 কোটিরও বেশি দরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি 1972 সালের 23শে জুন জাতীয় সমবায় ইউনিয়নের সম্মেলনে দৃঢ়কণ্ঠে বলেছিলেন, আমার কোড, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। এই পরিপ্রেক্ষিতে গণমুখী সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আনকোড সমবায়কে অগ্রাধিকার দিতেই তিনি সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে সম্পদের মালিকানার দ্বিতীয় খাত হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। সকল দেশেই সকল যুগে সমবায় অনস্বীকার্য। সমবায় কার্যক্রমকে বাংলাদেশে শতাব্দী প্রাচীন যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে উৎপাদন, বাজারজাতকরণ ও কর্মসংস্থান সৃষ্টি সহ আর্থসামাজিক উন্নয়নে সমবায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বাংলাদেশে 29টি ক্যাটাগরির অধীনে সমবায় ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। দেশে বর্তমানে সমবায় সমিতি রয়েছে 1,90,000 এবং সদস্য সংখ্যা 1,14,83,000 মতো। এই সকল সমিতির কার্যকরী মূলধন প্রায় 14,000 কোটি টাকা। সমিতির মাধ্যমে প্রায় 9,37,000 জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত লক্ষাধিক সমবায় সমিতি নিবন্ধিত হয়েছে। সমবায় সমিতির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া সমবায়ের সাফল্য উত্তরোত্তর জনপ্রিয়তার স্বাক্ষর বহন করে। এবছর কোভিড-19 কারণে সারা বিশ্ব মহামারীর কবলে বিপর্যস্ত হলেও সমবায় সমিতিগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালু রেখেছে। এর মাঝেও দুর্গতদের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির অনুমোদনের প্রেক্ষিতে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের গ্রাম ভিত্তিক সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠার জন্য পাইলট প্রকল্প গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইস্তাহারে ঘোষিত আমার গ্রাম আমার শহর প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে সমবায় কার্যক্রমকে আরো গতিশীল ও সক্রিয় করে দেশের সকল সমবায়ী ভাই বোন দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসবেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানাবিধ ব্যস্ততার মধ্যেও সমবায়ীদের জাতীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সমবায়ীদের পক্ষ থেকে পুনরায় আবার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সম্মানিত সিনিয়র সচিব, সচিববৃন্দকে, অনুষ্ঠান উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে, সাংবাদিকবৃন্দকে এবং অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে, পুরস্কারপ্রাপ্ত সমবায়ী সহ সমবায়ী ভাই ও বোনদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপিকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। ঊনপঞ্চাশতম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশ রত্ন, মাদার অফ হিউম্যানিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মঞ্চে ভূমিষ্ঠ আছেন মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঞ্চে ভূমিষ্ঠ আছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব। উপস্থিত আছেন সমবায় অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ও নিবন্ধক। উপস্থিত আছেন জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান।
মন্ত্রীবর্গ, সংসদ সদস্য বৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সভাগত সমবায় সুধী মণ্ডলী, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বাধীনতা অর্জন করেছিল। স্মরণ করছি 15 আগস্ট নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব সহ ওই পরিবারের সকল সদস্যকে। পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগী, সহযোদ্ধা, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সমবায়ীদের অতি আপনজন। সমবায় নিয়ে তার ভাবনা ছিল অত্যন্ত সুদূর প্রসারী। বঙ্গবন্ধু প্রথমবারের মতো মন্ত্রী হয়ে কোঅপারেটিভ এবং এগ্রিকালচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এই ঐতিহ্য সমবায়ীদেরকে করেছে গর্বিত ও মহামানিত। 1972 সালের 30 জুন বাংলাদেশ সমবায় ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ আমার স্বপ্ন, ধ্যান, ধারণা এবং আরাধনার ধন। ভাইরা আমার, আসুন সমবায়ের জাদু স্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। এই থেকে সহজে অনুমান করা যায় বঙ্গবন্ধু সমবায়কে তার বিশাল হৃদয়ে কত গভীর স্থান দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশকে সমবায় আন্দোলনের মাধ্যমে দরিদ্র মুক্ত, বৈষম্যহীন ও একটি সমৃদ্ধশালী সুখী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবার। সমবেত সুধী মণ্ডলী, জাতীয় সমবায় দিবসে এবারের প্রতিপাদ্য বঙ্গবন্ধু দর্শন সমবায়ের উন্নয়ন, যার সময়ের প্রাসঙ্গিকতা বিবেচনায় তাৎপর্যপূর্ণ। বলা হয়ে থাকে বিশ্বের মোট সম্পদের 90% এর মালিক হচ্ছে 10% জনগণ, আর অবশিষ্ট 10% সম্পদের মালিক 90% জনগণ। অর্থাৎ সম্পদের বন্টন সুষম নয়, আবার ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা মুখে উৎপাদন ব্যবস্থার সমন্বয় নেই। এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র বিকল্প পথ হতে পারে সমবায় পদ্ধতিতে উৎপাদন, বাজারজাতকরণ ও বন্টন। বর্তমানে বাংলাদেশে 29 প্রকারের মোট 1,90,534টি সমবায় সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা 1,14,83,000। সদস্যদের মধ্যে পুরুষ 88,33,000 এবং মহিলা আছে 26,49,000। এসব সমিতিতে কার্যকরী মূলধনের পরিমাণ হচ্ছে 14,492 কোটি 14 লক্ষ টাকা এবং অংশগত মূলধন হচ্ছে 1,773 কোটি 87 লক্ষ টাকা। সমবায়ের মাধ্যমে প্রায় 10 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বিআইডিএস এর 2011 সালের এক গবেষণায় বলা হয়েছে জিডিপিতে সমবায়ের অবদান হচ্ছে 1.89%। কৃষি, মৎস্য, দুগ্ধ উৎপাদন, কুটির শিল্প, আবাসন, গ্রামীণ মহিলা ক্ষমতায়ন, কর্মসংস্থানের প্রতি প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ জনবল তৈরি, নেতৃত্বের বিকাশ, অর্থনৈতিক প্রতিটি সেক্টরে সমবায় সমিতি সহযোগী ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে দেশ আজ নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, আর এক্ষেত্রে সমবায়ও আপনার সাথে আছে। দেশে 23% মানুষ মহিলা সমবায়ী সাথে জড়িত আছে। নারী আর্থসামাজিক উন্নয়ন ঘটার পাশাপাশি নারীর ক্ষমতায়ন হচ্ছে। করোনা মহামারীতে
দেশের সমবায় সমিতিগুলো ত্রাণ ও চিকিৎসা সুবিধা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। মোট মে মাসে 2020 সাল পর্যন্ত সারা দেশে 977টি সমবায় সমিতি প্রায় 2 কোটি অসহায় মানুষের সমবায় সমিতির মাধ্যমে নিজস্ব তহবিল থেকে প্রায় 10 কোটি টাকা মূল্যের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। এই প্রচেষ্টা অব্যাহত আছে। প্রয়োজনের তুলনায় সেই সংখ্যা সামান্য হলেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ঐতিহ্যগতভাবে সমবায়ীদের আদর্শ। দীর্ঘদিন বাংলাদেশ একটি দারিদ্র ও প্রাকৃতিক দুর্যোগপীড়িত অসহায় জাতি হিসেবে পরিচিত ছিল। বেকার সমস্যা দেশের অর্থনীতিকে দুর্বল করে রেখেছিল, কিন্তু বাংলাদেশ আজ আর দরিদ্র নয়। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আপনার প্রজ্ঞাময় সিদ্ধান্ত মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এখন বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুযোগ্য নেতৃত্বে 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হতে চলেছি। একটি সমবায় সমিতি সফল হলে এই সমিতির সদস্যদের পরিবারগুলো অর্থনৈতিকভাবে সচ্ছল হয়, যা একটি এলাকার সামগ্রিক চিত্রকে বদলে দেয়। একইভাবে তা গোটা সমাজ তথা দেশের সামগ্রিক অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমবায় ভিত্তিক একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করে চলেছে। 11 জাতীয় সংসদের নির্বাচন ইশতেহারে আমার গ্রাম আমার শহর অর্থাৎ প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের অঙ্গীকার করা হয়েছে। তারই প্রেক্ষিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের মোট 10টি গ্রাম বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং তার কাজ এগিয়ে চলেছে। জাতীয় পর্যায়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও টেকসই উন্নয়নে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায়ের আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশের সকল সমবায়ী দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসবে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে সাহায্য করবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে সকল সমবায় সমিতি এবং সমবায়ী আজ জাতীয় পর্যায়ে পুরস্কৃত হচ্ছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যেমন বঙ্গবন্ধু, আর আপনি হবেন এই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুশাসক। আপনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি, আপনি সকল মানুষের শেষ ভরসা, আপনি বাঙালি বোনদের বোন হিসেবে সৃষ্টা নিবেদিতা, আপনি অসহায় মানুষের পরিত্রাতা, আপনি মাতৃরূপেণ সংস্থিতা। পরিশেষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে শত ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান সময় দিয়েছেন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রী, পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং দেশের সকল সমবায়ের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, এখন সমবায় অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সমবায় সাফল্যগাথার শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সমবায় সাফল্যগাথার মোড়ক উন্মোচনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
সাফল্য গাথা প্রকাশনার মোড়ক উন্মোচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান পর্ব। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এখন জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি এবং পল্লী উন্নয়ন বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি। অনুষ্ঠানে এই পর্যায়ে সমবায়ের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় সমবায় পুরস্কার 2019-এর জন্য যে সকল সমবায় সমিতি এবং বিশিষ্ট সমবায় বৃন্দ মনোনীত হয়েছেন তাদের পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণার সাথে সাথে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি এই পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করছি। প্রথমেই কৃষি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন আমভিটা সমবায় মৎস্য কৃষি খামার সমিতি লিমিটেড ডুমুরিয়া। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন উক্ত সমিতির সভাপতি জনাব অরিন্দন কুমার মল্লিক। সূর্য অভিনন্দন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন তুমুলিয়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড কালীগঞ্জ গাজীপুর। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন উক্ত সমিতির চেয়ারম্যান মিস্টার ফ্রান্সিস পি রোজারিও বাবু। দুগ্ধ সমবায় ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জনাব বিবশ চন্দ্র ঘোষ, সভাপতি জিয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড। তাকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। মহিলা সমবায় ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন সততা সমবায় সমিতি লিমিটেড আদাবর মোহাম্মদপুর ঢাকা। সমিতির পক্ষে করছেন উক্ত সমিতির সভাপতি মোসাম্মদ মনোয়ারা বেগম। বহুমুখী সমবায় ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন নওগাঁ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নওগাঁ সদর নওগাঁ। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন উক্ত সমিতির ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ রানা। মৎস্য সমবায় ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির চাঁদপুর সদর চাঁদপুর। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন উক্ত সমিতির সদস্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধা সমবায় ক্যাটাগরিতে মনোনীত হয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড মোহাম্মদপুর ঢাকা। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন উক্ত সমিতির সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল শহীদ বকুল। বিত্তহীন ভূমিহীন সমবায় ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন পূর্ববস্তি ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পল্লবী ঢাকা। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন উক্ত সমিতির সভাপতি
जनाब मोहम्मद अली अकबर भूया। যুব বিশেষ শ্রেণী ও অন্যান্য পেশাজীবী সমবায় ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন দি মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড ঢাকা। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন সমিতির চেয়ারম্যান মিস্টার অগাস্টিন পিউরিফিকেশন। সুধীমণ্ডলী কর্মকর্তা কর্মচারী সবাই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন বাংলাদেশ পুলিশ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ভবন 69/1 নয়াপল্টন ঢাকা। সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন উক্ত সমিতির চেয়ারম্যান ডক্টর বেনাজির আহমেদ বিপিএম, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ। সম্মানিত সুধী, পুরস্কার প্রদান পর্ব এখানেই শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর কাছে বিস্ময়কর উন্নয়নের রোল মডেল, যার তত্ত্বাবধানে আমরা সমুদ্র জয়, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, ক্ষুধাকে বিদায় জানিয়ে মধ্যমায়ের দেশের দিকে দ্রুত অগ্রসর হচ্ছি, তিনি আমাদের কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের সবিনয় অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি ও সহকর্মীবৃন্দ, প্রিয় সমবায়ী ভাই বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী এবং পুরস্কারপ্রাপ্ত সমবায়ী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে 49তম জাতীয় সমবায় দিবস 2020 উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধাতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমাদের পরিবারের যারা সদস্যরা যারা শাহাদাত বরণ করেছেন আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের কথা স্মরণ করছি। দীর্ঘ 23 বছর সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, অর্থাৎ 24 বছরের সংগ্রাম এবং যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই বাংলাদেশের ভূখণ্ডের মানুষ ক্ষুধা, দারিদ্রতা জর্জরিত, শোষিত, বঞ্চিত। এই মানুষগুলো ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম এবং তিনি এই দেশটি স্বাধীন করেছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলার জনগণের জন্য। কাজে স্বাধীনতার পরপরই যেহেতু আমাদের ভৌগোলিক সীমারেখা কম, জনসংখ্যা বেশি এবং
আমাদের দেশের প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান ব্যবস্থা এবং উন্নত জীবন দান করাই ছিল জাতির পিতার লক্ষ্য। তাই তিনি সমাজের সব থেকে বেশি গুরুত্ব ছিলেন যাতে এই বাংলাদেশের উন্নয়ন ধনী দরিদ্র গ্রাম শহর সবকিছু মিলিয়ে একটা সুষম উন্নয়ন যেন বাংলাদেশে হতে পারে, সেই চিন্তা থেকে তিনি সমবায়কে গুরুত্ব দেন। স্বাধীনতার পর তিনি আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানে আমাদের অর্থনৈতিক যে নীতির কথা সংবিধানের অনুচ্ছেদ 13-তে বলা আছে, সেখানে যেমন সরকারি, সমবায় এবং বেসরকারি এই তিনটি খাতই বলা আছে। অর্থাৎ একটা দেশের উন্নয়ন যে তিনটা বিষয়টাই প্রয়োজন সেটা তিনি উপলব্ধি করেছেন এবং সমবায়কে তিনি দ্বিতীয় স্থান দিয়ে, যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, সেই সাথে আর তিনি বলতেন সেটা ছিল যে আমাদের জমি, যেহেতু আমাদের জমি খুব ছোট খণ্ডে বিভক্ত ছিল এবং এক একটা পরিবার, যত পরিবার বড় বড় হচ্ছে জমির আকারও তত ছোট হচ্ছে, অর্থাৎ সব ভাগে ভাগে নিয়ে যাচ্ছে। এবং তিনি আমাদেরকে গল্প করতেন যে এই জমির ভিতরে জমি ভাগ করা যে আইল বলে, সেই আইলগুলি যদি একসাথে করা যায় তাহলে ফরিদপুর জেলার মতো এরকম বিশাল একটা চাষ উপযোগী জমি আমরা পেতে পারি। তো সেই জন্য তিনি সেই সময় থেকেই কৃষি যান্ত্রিকীকরণের কথাও তিনি চিন্তা ভাবনা করেছিলেন, যেমন ট্রাক্টর দিয়ে জমি চাষ করা, ট্রান্সপ্লান্টার দিয়ে জমি পরিচ্ছন্ন এবং মানে বীজ বপন এবং বপন করা, হারভেস্টার দিয়ে ধান কাটা, অর্থাৎ যান্ত্রিকীকরণটার উপরে তিনি সবথেকে গুরুত্ব দিয়েছিলেন। এবং বিশেষভাবে তিনি এটা দৃষ্টান্ত দেখাতেন জাপানের কথা। জাপান কিন্তু কৃষি ভিত্তিক অর্থনীতির সাথে সাথে কিন্তু শিল্পে উন্নত একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। তো বাংলাদেশটাকেও তিনি সেইভাবে কিন্তু উন্নত করতে চেয়েছেন এবং সেই ব্যবস্থা করতে চেয়েছেন। সেই সাথে সাথে স্বাধীনতার পর যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, মানুষের চরম দুরবস্থা, ওই অবস্থায় মানুষকে সাহায্য করার জন্য তিনি সমবায় দুগ্ধ খামার করেন, কৃষি করেন, এমনকি আমাদের যুব সমাজ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেন। তিনি সমবায় সমিতি করেন, ট্রাক, বাস, থ্রি হুইলার থেকে শুরু করে সেগুলি যেমন আমাদের যুব সমাজের হাতে তুলে দেন, সেই সাথে সাথে খাদ্য চাহিদা, পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষি, খাদ্য, দুগ্ধ খামার, দরিদ্র তাঁতিদের জন্য সমবায়, শিল্প সমবায়, বিভিন্নভাবে সমবায় প্রতিষ্ঠা করেন। বৃত্তিক শিল্প নগরী করে তোলেন, ক্ষুদ্র কুটির শিল্প প্রবর্তন দেন। এভাবে অর্থনীতিকে তিনি আরো শক্তিশালী করবার উদ্যোগ নেন। শুধু তাই না, যেহেতু একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, নতুনভাবে সবকিছু গড়ে উঠছে, তিনি ন্যায্য মূল্যের দোকান করে দিয়েছিলেন। কস্টকো নামে ন্যায্য মূল্যের দোকান, সেই দোকান থেকে আমাদের সরকারি বেসরকারি সকলেই কিন্তু খুব অল্প মূল্যে তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারত এবং প্রত্যেকের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন। টিসিবির মাধ্যমে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সেগুলি অল্প দামে ন্যায্য মূল্য দোকানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দেওয়ার ব্যবস্থা তিনি নিয়েছিলেন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে ছাত্রছাত্রীদের বিনামূল্যে কাপড় থেকে শুরু করে বই সব তিনি বিলি করার ব্যবস্থা করেছেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তখনও একটা বছর কোনো ফসল হয়নি, গোলা এক ফোঁটা খাবার ছিল না, ধান ছিল না, রিজার্ভ মানি ছিল না, ব্যাংকে টাকা ছিল না, কারেন্সি নোট ছিল না। তারপরে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কোনো কিছুই ছিল, সবই ধ্বংসস্তূপ। রেল ব্রিজ সব ধ্বংস, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। সেই অবস্থায় দাঁড়িয়ে মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, তার মধ্যে কিন্তু তিনি এই কাজ করে গিয়েছিলেন। লক্ষ্য ছিল একটাই, যে শুধু শহর ভিত্তিক না, একবার গ্রামের মানুষটার জন্য বেঁচে থাকার সুযোগ পায়, উন্নত জীবনের সুযোগ পায়, সেদিকে
লক্ষ্য রাখা আর আমাদের যুব সমাজ যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটাই তিনি করে দিয়েছেন। আজকে যে মিল্ক ভিটা, এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের করা, এভাবে তিনি প্রত্যেকটা। তো আমি জিজ্ঞেস করলাম এই যে ছোট ছোট বাড়ি ঘরগুলো, এগুলি আপনি দেখেন এটা কেন দেখেন? বলেছিলেন যে একদিন আমাদের দেশ স্বাধীন হবে এবং আমাদের প্রত্যেকটা গ্রামকে আমরা এই সুন্দর করে সাজাবো। আমি সেটাই দেখে যাচ্ছি। বড় সন্তান হিসেবে কাছে থেকে অনেক কিছু জানার সুযোগ হয়েছে আমার। 75 আমাদের পরিবার সবাইকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, আমি আমার ছোট বোন তখনও বিদেশে ছিলাম, কারণ আমার স্বামী তখন ছিলেন জার্মানিতে, কার্লসরুহে ইউনিভার্সিটিতে রিসার্চ করতে গিয়েছিলেন। সে সময় আমি মাত্র কয়েকদিনের জন্য যাই। এরপরে তো 6 বছর দেশে আসতে পারিনি, কিন্তু তারপর দেশে ফিরে আসি। কাজে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে চিন্তা ভাবনা ছিল, এবং বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষ একবার আমাদের, আপনারা দেখবেন আমাদের সংবিধানে কিন্তু বলা আছে অনগ্রসর যারা, তাদের কথা বলছে। অর্থাৎ এই যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এমনকি আমাদের বেদে হিজড়ে থেকে শুরু করে সব ধরনের মানুষের কিন্তু, এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষের কথাই কিন্তু তিনি স্মরণ রেখেছেন, এবং তাদের সকলের সমান উন্নয়নের কথা কিন্তু তিনি বলে যাচ্ছেন। সেই ক্ষেত্রেই তিনি এই কর্মসংস্থান সৃষ্টির জন্য, মানুষের স্বাভাবিক উন্নয়নের জন্য সমবায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কারণ তিনি বলতেন যে আমাদের জনসংখ্যা বেশি, চাষ উপযোগী জমির পরিমাণ কম, আমাদের চাষের জন্য যান্ত্রিকীকরণ দরকার। আবার এখানেই থেমে থাকেননি, উৎপাদিত পণ্য যাতে বাজারজাত করা যায়, বিক্রি করা যায়, এবং সেটা বিক্রি করে তার যে অর্থটা আসবে সেটার ভাগটা কিভাবে হবে, মালিক একটা অংশ পাবে, সমবায় অর্থাৎ সরকার একটা অংশ পাবে, আর যার জমি চাষ হলো প্রত্যেকের জমির কিন্তু ম্যাপ থাকবে অফিসে, এবং যার যার জমি চিহ্নিত করা থাকবে, কিন্তু ফসল উৎপাদন হলে সেটা একটা অংশ মালিকদের মধ্যে ভাগ হবে। সেভাবেই কিন্তু তিনি একটা নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ করে যেতে পারেন, এটাই হচ্ছে দুর্ভাগ্য। কিন্তু এভাবে যদি তিনি বাস্তবায়ন করে যেতে পারতেন, বাংলাদেশ অনেক আগে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতে পারত। কারণ আমরা যদি আমাদের পল্লী অঞ্চল, দরিদ্র অঞ্চল, গ্রাম অঞ্চলের মানুষকে বাদ রেখে শুধু শহর অঞ্চলের মানুষকে অর্থ সম্পদ দিয়ে বড় করতে চাই, তাহলে সেই দেশ কখনো উন্নত হতে পারে না। উন্নতি করতে হলে একেবারে তৃণমূলের মানুষ থেকে আমাদের শুরু করতে হবে। তাই আওয়ামী লীগ সেই নীতিতে বিশ্বাস করে, এবং আমরা সেটাই করে যাচ্ছি, সেটা আমাদের প্রচেষ্টা। আমাদের দুর্ভাগ্য যে তিনি যে এত কিছু দিয়ে গিয়েছিলেন সমবায়গুলির জন্য, সেগুলি কিন্তু 75 যথাযথ কাজে লাগেনি, বলেন এটা একটা লুটপাটের জায়গা চলে আসছিল। 96 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, আমরা তখনই কতগুলি পদক্ষেপ নিই, যে দারিদ্র্য বিমোচন থেকে আমাদের মানুষকে প্রশিক্ষণ দেওয়া দরকার। তো প্রথমে আমি গোপালগঞ্জ, আপনারা জানেন যে এটা কোটালীপাড়া, আমরা ঘাঘর নদীর তীরে করি, যে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স প্রথম করি, সেটাকে এখন একটা একাডেমি হিসেবে আমরা উন্নীত করেছে, এবং সেখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে দিচ্ছি। এবং দারিদ্র্য বিমোচন, সামাজিক অগ্রগতি এবং নারী পুরুষ সমতার উদ্দেশ্যে 1999 সালে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করি। আর সমবায় সমিতির আইন, সেটাও আমরা নতুনভাবে ঢেলে সাজাই 2001 সালে, এবং জাতীয় নীতিমালা 2012 আমরা প্রণয়ন করি। আমরা সমবায় সমিতি আইনটা আবার 2013 সালে সংশোধন করে যুগোপযোগী করেছি, কারণ এখন অনেক কিছু ট্রেনিং এর ব্যাপার আসছে। সেই সাথে সাথে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন 18 আমরা প্রণয়ন করেছি। সেগুলি করেছি কারণ আমরা জানি যে জাতির পিতার প্রতিষ্ঠিত পথই হচ্ছে আমাদের একমাত্র পথ, যে পথ দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা 2008 সালে নির্বাচনের দিন বদলের যে সনদ ঘোষণা দিই, সেই সনদের ভিত্তিতেই আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি, এবং আমরা আমাদের কোনো একটা পরিবার জন্য পিছনে পড়ে না থাকি।
যেমন 96 সালে আমরা আশ্রয় প্রকল্পের মাধ্যমে মানুষকে ঘর বাড়ি করে দিয়ে বিনা পয়সায় সমিতি করে দিয়ে তা থেকে অর্থ দিয়ে সহযোগিতা করে দিচ্ছিলাম। ঠিক সেইভাবে আমরা 2009 আমার বাড়ি আমার খামার, এটা প্রথমে নাম দিয়েছিল একটি বাড়ি একটি খামার, আমি এখন নাম পরিবর্তন করেছি, বলছে আমার বাড়ি আমার খামার। আর যার যার নিজের বাড়ি, সেই বাড়ির যে জমি বা হেজে মজে যাওয়া জলাধার পুকুর বা ডোবা খানা যা থাকুক, কোনো জায়গার যেন অনাবাদি না থাকে, প্রতিটি জায়গাকে আবাদ করতে হবে। যে যেটা যেভাবে করতে চায় সেভাবে করবেন, কিন্তু আবার এই উৎপাদিত পণ্যটা যেন বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করা। এবং এই আমার বাড়ি আমার খামার প্রকল্প, এটাও আমরা এখন বাস্তবায়ন করে যাচ্ছি। এখানেও প্রায় 1,21,142টি সমবায় সমিতি গঠন করা হয়েছে। আবার আমাদের কথা হচ্ছে যে মানুষকে শহরে আসতে হবে কেন, গ্রামেই তারা কর্মসংস্থান পাবে। এবং আপনারা জানেন যে আজকে আমরা যে বর্ষ উপলক্ষে আমাদের একটা লক্ষ্য ছিল যে প্রত্যেক ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছাবো। ইতিমধ্যে 97% মানুষের ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ বাকিটা আমরা করে ফেলবো। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021 তার মধ্যে আমরা করতে সক্ষম হব। সেই সাথে ব্যাপকভাবে রাস্তাঘাট, নদী ড্রেজিং করে নৌপথ, রেলপথ, সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান চলাচল যেখানে যেখানে সব ব্যবহার করে দিচ্ছি। যোগাযোগ ব্যবস্থা করার সাথে সাথে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করছি, ডিজিটাল বাংলাদেশ। আজকে সমগ্র ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের ব্রডব্যান্ড পৌঁছে যাচ্ছে। সেখানে আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, যার মাধ্যমে এমনকি আমাদের মোবাইল ফোন, 96 সালের আগে কারোর হাতে মোবাইল ফোন ছিল না। আমাদের টেলিফোন সমস্ত মানে অ্যানালগ ছিল, ডিজিটাল ছিল না। আওয়ামী লীগ সরকার এসে ডিজিটাল করে এবং মোবাইল ফোন আমরা ব্যক্তি হাতে ছেড়ে দিই, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন। আজকে একজন কৃষকও তার জমিতে কি ধরনের সার ব্যবহার করে সে মাটি পরীক্ষা করা, সে ব্যবস্থা করা, বর্গা চাষিদেরকে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করা, এবং কি ধরনের সার বা কি ধরনের সহযোগিতা পাওয়া যায় এই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আমাদের কৃষি থেকে যে বিভিন্ন কেন্দ্রগুলি খোলা আছে সেখান থেকে তারা জানতে পারেন। সেবা আমরা সমস্ত ব্যবস্থা আমরা নিচ্ছি যাতে করে আমাদের একবারে গ্রামে বসেই যেন মানুষ কাজ করে খেতে পারে তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেজন্য আমরা ঘোষণা দিয়েছি এবার আমাদের 2018 সালের নির্বাচন ইশতেহারে যে প্রত্যেকটা গ্রাম কিংবা শহরে সব ধরনের সুবিধা যাতে আমাদের দেশের মানুষ পায়, সেই নাগরিক সুবিধাগুলো আমরা পৌঁছে দেব। তাই আমার গ্রাম আমার শহর, সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 10টি গ্রামে বঙ্গবন্ধু বহুমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠার পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। কাজে এটা আপনারা আশা করি ভালোভাবে সফল কাম করবেন, তাহলে এর ভিত্তিতে সমস্ত গ্রামে আমরা এভাবে উন্নত করে দিতে পারবো, যাতে গ্রামের মানুষ আরো উন্নত জীবন পায়, সুন্দরভাবে বাঁচতে পারে। আমরা যেমন স্যানিটেশনের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু আমরা করে দিচ্ছি। স্বাস্থ্যসম্মতভাবে মানুষ যেন বসবাস করতে পারে সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি সারা বাংলাদেশে। এটাও জাতির পিতার স্বপ্নটা তিনি বাস্তবায়ন শুরু করেছিলেন। প্রত্যেক ইউনিয়নগুলিতে 10 বেডের হাসপাতাল এবং প্রত্যেকটা ঘরের মানুষের ঘরের কাছে চিকিৎসা সেবা তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন। তারই আলোকে আমরা কমিউনিটি ক্লিনিক করে আজকে 30 প্রকার ঔষধ আমরা দিচ্ছি মানুষের কাছে, এবং আমাদের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা সেবা পায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এভাবে আমরা বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি। আর আমরা যেমন শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দেওয়া না আর উচ্চ হারে সুদ দেওয়া না, আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি। যে আমার বাড়ি আমার খামারের সাথে সাথে আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, যেখানে শুধু প্রকল্পের উপর নির্ভরশীল থাকবে না, একটা সময় কাজ করে এই ব্যাংকে তাদের টাকাটা জমা হবে এবং সেখান থেকে মূলধন নিয়ে তার ব্যবসা বাণিজ্য বা কার্যক্রম চালাতে পারে।
কৃষি থেকে শুরু করে যে কাজই করুক সেগুলো নিজেই চালাতে পারেন, আমরা সেভাবে আত্মনির্ভরশীল করতে চাই। প্রত্যেকটা পরিবারকে ওই ঋণ নিয়ে সুদের জন্য সুদ দিতে না পেরে কারো চালা ধরে টান দিচ্ছে, কারো গরু কেড়ে নিচ্ছে, কারো ঘর বাড়ি ভিটে মাটি হারা অথবা বাড়ি ঘর ফেলে থুয়ে শেষে দেশান্তরী হতে হচ্ছে। এই দেশান্তরীর জন্য হতে না হয় তার জন্য আমরা এই ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থা নিয়েছি, যার মাধ্যমে আমাদের দেশের মানুষই উপকৃত হবে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমরাও জাতির পিতার সেই নীতিতে বিশ্বাস করি যে সমবায়ের মাধ্যমেই আমরা দেশকে উন্নত করতে পারি। কাজে যারা সমবায়ের সাথে জড়িত, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু আন্তরিকতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, দেখবেন এর থেকে অনেক অনেক বেশি তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়। শুধু আমি একা খাবো সেটা না, সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে খাবো, সবাইকে নিয়েই কাজ করব, সেই চিন্তা ভাবনাটাই কিন্তু সমবায়ের সব থেকে বেশি প্রয়োজন। আপনারা সেটাই করবেন, সেটা আমরা চাই। ইতিমধ্যে আমাদের সমবায় সমিতির সংখ্যা বাড়ছে, সেটা ইতিমধ্যে আপনারা জানেন, প্রায় 1,90,534টি, এবং এই সদস্য সংখ্যা 1,14,83,747 জন উন্নীত হয়েছে। তার ভিতরে মহিলাও যথেষ্ট সামনে এগিয়ে এসছে। এক্ষেত্রে মহিলাদের আরো এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তার সমাজের অর্ধেক অংশই তো নারী, তো নারীরা আগে যদি আসে, তা আমি বলবো যে নারীরা যদি বেশি আসে তাহলে দুর্নীতি একটু কমবে, কাজ বেশি হবে, প্রতিটি পরিবারগুলি উপকৃত হবে, পরিবারগুলি লাভজনক হবে। কাজে আমি মেয়েদেরকে আরো সামনে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে আমরা চাই যে আমাদের দেশেরও মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক। আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি, আর সেই লক্ষ্য নিয়ে ভবিষ্যতের জন্য আমরা কতগুলি পরিকল্পনা নিয়েছি। যেমন আমরা সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদন নিশ্চিতকরণ প্রকল্প, দুগ্ধ সমবায় কার্যক্রম বিস্তৃতকরণের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর, বরিশাল, খুলনা জেলায় দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। মিলভিটার মাধ্যমে সিরাজগঞ্জে দুগ্ধ কারখানা, গোখাদ্য উৎপাদন, গরুদুধ উৎপাদন কারখানা এবং মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। চর অঞ্চলগুলি বা উপকূলীয় অঞ্চলগুলিতে ভেড়া এবং মহিষ খুব ভালোভাবে লালন পালন করা যেতে পারে, যেটা লাভজনক হবে। সেই সাথে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ে দুগ্ধ কারখানা স্থাপন, এবং আসলে দুধ একটা পুষ্টি বাচ্চাদের না সকলের জন্য প্রয়োজন। আবার দুগ্ধজাত পণ্যগুলিও কিন্তু বাজারজাত করার সুবিধা রয়েছে। কাজে সেই দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি, এবং বিভিন্ন অঞ্চলে আমরা এই ধরনের কারখানা গড়ে তোলা এবং দুগ্ধ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা, মানুষের কাছ থেকে মানুষ যদি কিছু উপার্জনমুখী কাজ করতে পারে সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আর সেই সাথে আমি আবার বলবো, সমবায় যারা এখানে আছেন আপনাদের আরেকটু নজর দিতে হবে। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমাদের সমাজে কিন্তু আরো কতগুলি এলাকা রয়েছে, যেমন আমাদের হিজড়াদেরকে সবচেয়ে কষ্ট তাদের, যে একটা পরিবারে একজন হিজড়া সন্তান হলে আগে বাবা মা তাকে পরিচয় দিতে পারতো না, তাকে পরিবার থেকে দূরে ছেলে রাস্তায় ফেলে দেওয়া হতো। কিন্তু এটা কেউ চিন্তা করে না যে তারাও মানুষ, তাদের জন্মটা এটা আল্লাহ তাদেরকে সেভাবে জন্ম দিয়েছে, এটা তো তাদের কোনো দোষ না। তো তারা কেন তার পরিবারের সাথে থাকতে পারবে না, পরিবারের অংশ হিসেবে থাকতে পারবে না, এবং তারা কেন মানুষের মতো মানুষ হয়ে চলতে পারবে না, তারা কেন লেখাপড়া শিখতে পারবে না, এবং কেন তারা কাজ পাবে না। কাজে আমরা এটা সংবিধানে জাতির পিতা যেটা আমাদের সম্বন্ধে বলে গিয়েছিলেন যে অনগ্রসর জাতিকে সব রকম সুযোগ দেওয়া, আমরা সেই সুযোগটা সৃষ্টি করেছি। যেমন বেদের সম্প্রদায়, তারা ভাসমান জীবন যাপন করতো। ইতিমধ্যে আমরা যেমন মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জায়গা দিয়ে তাদের ঘর বাড়ি করে দিচ্ছি, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের দিয়েও সমিতি করে এবং সমবায় করে তাদের জীবন জীবিকার জন্য নতুন ভাবে তাদের উৎসাহিত করা এবং তাদেরকে পুনর্বাসন করা। অর্থাৎ আপনার সমাজে আরো অন্যান্য অনেক শ্রেণী আছে যাদেরকে মানুষ অনেকটা ঘৃণার চোখে দেখে, পরিচ্ছন্ন কর্মী, তাদের জন্য ব্যবস্থা। এরা বহু যুগ আগে ব্রিটিশ আমলে তাদের আমাদের দেশে নিয়ে আসা হয়েছিল, তাদের কোনো স্থায়ী ঠিকানা নাই, তাদের তো কোনো দোষ নেই। যেমন চা শিল্প সঙ্গে যারা জড়িত,
তাদেরও একই অবস্থা ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু তাদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন। কাজে এই ধরনের যারা শ্রেণী, আমি মনে করি তাদেরকে দিয়ে সমিতি করে তারা যেন কাজ করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এদেরকে যেহেতু এখন আমরা একেবারে সংবিধান স্বীকৃতি দিয়েছি, কাজে তারা পরিবারের সদস্য হিসেবেও তারা নিজেদের একটা পরিবারের জন্য তারা শ্রম দিতে পারে, কাজ দিতে পারে এবং বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখতে পারে, সেই ধরনের সুযোগ তাদের জীবনে রয়েছে। কাজে মানুষই, কোনো মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করলে তাকে ফেলে দেওয়া না। তা আমি যখন প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছি, অটিস্টিকদের ভাতা দিচ্ছি এবং এই শ্রেণীদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করেছি এবং তারাও আমাদের সমাজের মানুষ হিসেবে উঠে আসবে। এবং এদেরকে দিয়ে এখন যারা ভাসমান আছে তারা তাদের পরিবার তারা হয়তো অনেকে চিনিই না, সে কারণে তাদেরকে সমিতি করে দিয়ে আপনারা তাদের কাজে লাগান, দেখবেন তাদের কাছ থেকে অনেক ভালো ভালো কাজ আপনারা পাবেন। যে আমাদের যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী তো আছেই আমাদের বিভিন্ন অঞ্চলে, এছাড়াও বাকি যারা আছে সকলকে নিয়ে আমাদের চলতে হবে, সেটাই আমরা মনে করি। আমরা ইতিমধ্যে যেমন উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রক্রিয়াজাতের মাধ্যমে বাজারজাত করা, যেটা আমার দেশের আবার আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে যে শিল্পগুলি গড়ে উঠবে, সেটা যদি আমাদের কৃষি, খাদ্য বা অন্যান্য বিভিন্ন প্রক্রিয়াজাত শিল্প আমরা গড়ে তুলি এবং বিভিন্ন এলাকায় যে জিনিসটা বেশি উৎপাদন হয়, যে পণ্যটা, সেটাই আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশে কোনো দারিদ্রতা থাকবে না। আর যেহেতু উৎপাদন করলে বাজারজাত করাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা বাজারজাতের ব্যবস্থা না করি, মার্কেটিং সিস্টেম যদি ডেভেলপ না করি, তাহলে একসময় উৎপাদন করতে করতে যখন বিক্রি করতে পারবে না, তখন সবাই উৎসাহ হারাবে। কাজে এই উৎসাহ হারাতে দেওয়া যাবে না। কাজে এটার সঙ্গে আমি মনে করি যে এই মার্কেটিং এর ব্যবস্থা অর্থাৎ বাজারজাত করার ব্যবস্থাটাও আমাদেরকে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে এবং তা করতে হবে। সেটাও আপনারা করবেন, এটাই আমরা চাই। যাক, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক কথা বললাম, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে করোনা ভাইরাস এমন একটা ভাইরাস সারা বিশ্বকে অচল করে দিয়েছে। আজকে আমাদের সেই একই অবস্থা। আমি তো গণভবনে বন্দি জীবন যাপন করছি। তারপর বলবো 2008 সালে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। তা আজকে বাংলাদেশ ডিজিটাল বলেই আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, একে অপরকে দেখার সুযোগ পাচ্ছি। এখানে যারা আছেন এবং সারা বাংলাদেশে যত সমবায়, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে আমি আবার বলবো যে সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলে গেছেন এবং তিনি বাধ্যতামূলক বহুমুখী সমবায়ের কথা কিন্তু তিনি বলেছেন, কারণ তিনি জানতেন যে কিভাবে বাংলাদেশ উন্নত হবে। আমাদের দুর্ভাগ্য যে তিনি তার কাজটা সম্পন্ন করে যেতে পারেননি। অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, অনেক রক্ত, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি, আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়েছে অনেক সংগ্রামের মধ্য দিয়ে, অনেক ত্যাগের মধ্য দিয়ে, অনেক রক্তের মধ্য দিয়ে। আজকে আওয়ামী লীগ সরকার আসার ফলে কিন্তু আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি আমরা প্রায় 8 ভাগের উপরে অর্জন করেছিলাম। দারিদ্র বিমোচন আমরা 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে নিয়েছিলাম। মাথাপিছু আয় আমরা প্রায় 2064 মার্কিন ডলার মতো আমরা অর্জন করতে পেরেছি। হয়তো আরো ভালো করতে পারতাম যদি করোনা না দেখা দিত। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা শুধু সম্ভব হয়েছে জনগণ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছিল বলেই, আর জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি, এটা সম্ভব হয়েছে। কাজে আমরা এটা আজকে এটা পরীক্ষিত যে বহুমুখী গ্রাম সমবায় আমরা যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না, দারিদ্রতা সম্পূর্ণ নির্মূল হবে, সেটা আমরা করতে পারবো। কাজে এখানে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে সমবায় যারা প্রত্যেকের, আপনারা সেভাবে কাজ করে যাবেন। সেটাই চাই যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত হিসেবে গড়ে তুলতে পারি। আর এই করোনার সময় সকলে একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন,
সেটা আমি আহ্বান জানাই, কারণ এটা সব থেকে বেশি দরকার। যে আমরা যে নির্দেশনাগুলি দিয়েছি সেগুলি যথাযথভাবে আপনারা পালন করবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আপনার দ্বারা অন্যের জন্য সুরক্ষিত থাকে সেটা আপনারা নিশ্চিত হবেন। কারণ আবার দ্বিতীয় একটা ধাক্কা চলে আসছে সারা বিশ্বে, ইউরোপের বহু দেশে এখন আপনারা জানেন যে আবার তাদের সবকিছু বন্ধ, লকডাউন শুরু হয়ে গেছে। আমরা এখনো নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, কিন্তু শীতকাল আমাদের এসে গেছে, যত কার্তিক মাস সামনে আরো শীত পড়বে, আর শীতের প্রকোপটা বেশি বাড়ে, যেখান থেকে নিজেকে আপনাদের সুরক্ষিত থাকতে হবে। সেই কথা বলেই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, ইনশাআল্লাহ জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আমাদের লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। আর এই করোনা ভাইরাস কেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কাজে যত বাধা আসুক বাঙালি এগিয়ে যাবে। জাতির পিতা নিজেই বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কথা বলে আবার আমি 2019 সালে জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সমবায় সমিতির সমবায়গণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি 49তম জাতীয় সমবায় দিবস 2020 উপলক্ষে গৃহীত সকল কর্মকাণ্ডের সাফল্য কামনা করে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান অনুপ্রেরণামূলক দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই। সুধীবৃন্দ, এরই সঙ্গে শেষ হলো 49তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সমবায় দিবস উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সহৃদয় উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আবারও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাংলাদেশ